নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন তারাপদ মজুমদারের লেখা পক্ষান্তরের প্রয়াস। স্বর্ণযুগের আরও একজন লেখক তারাপদ মজুমদারের বিষয়ে বিশেষ কিছু জানা যায় না, তবে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত গল্পলহরী পত্রিকায় এই লেখকের লেখা বেশ কিছু গল্প পাওয়া যায়। তাহলে চলুন শুনে নেওয়া যাক পক্ষান্তরের প্রয়াস। শারদীয়া পূজার সপ্তাহখানেক পর, বেলা তখন 9টা কি ওই রকম। সময়টা বেশ মিষ্টি। এক হাতে একটি ক্যানভাসের ব্যাগ ও একটি ছাতা, অন্য হাতে একটি মোটা রং করা লাঠি ও একজোড়া লাল চটি। পা দুটিতে হাঁটুর ওপর পর্যন্ত ধুলো। প্রৌঢ় বিশ্বরূপ বাড়ুজ্যে বিজয়ার প্রণাম শেষ করে শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরলেন। বাড়ির মধ্যে মায়ের তাড়া খেয়ে বাড়ুজ্যে মশায়ের 13 বছরের পুত্র হরিহর দাওয়ায় বিছানো একখানি মাদুরের ওপর সবে ইতিহাসের প্রথম পৃষ্ঠা খুলে গুনগুন আরম্ভ করেছে। পিতাকে সামনে দেখে তার মুখখানি কালো হয়ে গেল, কিন্তু পরক্ষণেই আবার তার চোখ দুটি নেচে উঠল। তিরস্কারের জন্য বোধহয় মনে মনে মাতার দীর্ঘায়ু কামনা করল, কারণ এই সকালবেলায় পিতা এসে তাকে অধ্যয়নরত না দেখলে একটা ভীষণ অনর্থ ঘটাতেন। বাড়ুজ্যে মশাই তাঁর তল্পিতল্পা নামিয়ে হাঁকলেন, নতুন বউ। হরিহর উত্তর দিল, নতুন মা ও বাড়ি গেছে, মুড়ির চাল ধার ছিল তাই দিতে। বাড়ুজ্যে মশাই বললেন, এই কদিন বইটই খুলেছিলি না দিন রাত্রির কেবল টোটো কোম্পানি করেই কাটিয়েছ? ঘাড় চুলকোতে চুলকোতে পুত্র প্রত্যুত্তর করল, গ্রামারখানা তো দুবার রিভাইজ হয়ে গেছে। কিন্তু গ্রামারখানি যে ঘরের কোথায় বিরাজ করছিল তাও বোধহয় শ্রীমান হরিহরের জানা ছিল না। পিতা ইংরেজি জানেন না, সুতরাং তাঁর পক্ষ থেকে পড়াশুনোর তাগিদ এলে দু একটা ইংরেজি বুলি আওড়ে ধুরন্ধর পুত্র পিতাকে সন্তুষ্ট ও অবাক করে দেয়। কৈফিয়ত প্রভৃতি শেষ করে পিতা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে হরে, তুই একবার পলাশগাঁ গিয়েছিলি না? তোর সেই মাসিকে মনে পড়ে যে কলকাতার স্কুলে পড়ে রে? হাঁ করে রইলি যে, চিনতে পারলি নে? গর্ধব কোথাকার, একটু মেধা যদি থাকে। এই তো বছর 5-6 হলো, এর মধ্যেই। গর্ধবটি কিন্তু কিছুতেই বুঝতে পারছিল না। নীরবে ফ্যালফ্যাল করে পিতার দিকে চেয়ে তাঁর এই অতর্কিত আবির্ভাব ও অকারণ তিরস্কারের জন্য জ্বলতে লাগল। ইত্যবসরে পত্নী সত্যভামা এসে পড়লেন। স্বামীকে দেখে ললাট পর্যন্ত ঘোমটাটি টেনে দিয়ে বললেন, ওমা, বাড়ি এসেছ যে, হাত পা ধোওনি? ছেলেটাকে ধমকাচ্ছ কেন? বাড়ুজ্যে মশাই পত্নীর কথার কোনো উত্তরও দিলেন না, সুরও বদলালেন না। তার দিকে চেয়ে বললেন, ওই যে পলাশগাঁয়ের তোমার সেই বোনটা গো, নামটাও ছাই মনে পড়ে না, কি নামটা বেশ, শুভা, প্রভা, না না বিভা, বিভা, সেটা আজকাল আবার কলকাতায় পড়ছে। পত্নী বাধা দিয়ে বললেন, হ্যাঁ, তা হয়েছে কি? অপেক্ষাকৃত নরম সুরে বাড়ুজ্যে মশাই বললেন, না হয়নি এমন কিছুই, ওই বাড়িটা আসবার পথেই পড়ল, তা মনে করলাম একবার দেখা করেই যাই। পুজোর সময় তারা সব দেশে এসেছে। মেয়েটাও দেখলাম দিব্যি বড়সড় হয়েছে, যেমন চালাক তেমনই চটপটে। পত্নী বুঝলেন একটা ব্যাপার কিছু হয়েছেই, নচেত বাড়ি ঢুকেই তার ভগ্নীর এত প্রশংসাবাদ কেন? প্রকাশ্যে বললেন, আসবার সময় তাহলে বিভাদের বাড়িতেও পায়ের ধুলো দিয়ে এসেছ? যাক, যেখানে গিয়েছিলে সেখানকার খবর বলো। বাবা কেমন আছেন? ন্যাড়া হাঁটতে শিখেছে? আহা, ছেলেটাকে নিয়ে বাবা বড্ড নাকাল হচ্ছেন, তবু আমার কাছে পাঠাবেন না। ও পূব দিকের পাঁচিলটা এবারকার বর্ষায় পড়ে গেছে না আছে? সবিস্তারে না হোক সংক্ষেপে প্রশ্নগুলির উত্তর দিয়ে বাড়ুজ্যে মশাই ও ঘরের দিকে চেয়ে বললেন,
হরে, কলকাতায় একবার আগুন দে বাবা। কিন্তু কোথায় হরে? সে পিতামাতার কথোপকথনের ফাঁকে সরে পড়েছে। এতক্ষণে বোধহয় বারোয়ারিতলার ভোগের ঘরের কাছে দাঁড়িয়ে আছে। হরিহরের অনুপস্থিতিতে তার মা স্বামীকে তামাক দিয়ে রন্ধনের উদ্যোগে গেলেন। 4-5 দিন পরে একদিন সকালবেলা সনাতন মুদির দোকানে বসে বিশ্বরূপ বাড়ুজ্যে তামাক টানছেন এবং আমানুল্লাহ কিভাবে কাবুল থেকে লুকিয়ে লুকিয়ে পলায়ন করেছে সেই সম্বন্ধে উপবিষ্ট কয়েকটি নিরক্ষর লোকের কাছে লেকচার দিচ্ছেন। এমন সময় পিয়ন একখানি পত্র দিয়ে গেল। সবুজ রঙের একখানি লেফাফা, তা থেকে আতরের ফুরফুরে গন্ধ বের হচ্ছে। ওপরে এক কোণে ছাপার অক্ষরে সোনার জলে লেখা শ্রীমতী বিভা দেবী। পত্রখানি পেয়ে বাড়ুজ্যে মশায়ের মুখখানি আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। উপবিষ্ট লোকগুলির দিকে একটু গর্বের সঙ্গে চেয়ে নিয়ে পত্রখানিকে মির্জাইয়ের পকেটে পুরলেন। বললেন, ও অনেক বেলা হয়েছে যে, বসে বসে গল্পই করছি। বলে সনাতনকে বললেন, ও সনাতন, ওই বাটিটাতে 1 পোয়া তেল ভাই। তেল দেওয়া হলে বাটিটা হাতে করে বাড়ুজ্যে মশাই বললেন, এটাও লিখে রেখো হে, ছোট মেয়ে রোজ ঘুরোচ্ছে, টাকা কটা দিলেই তোমারটা ভাই আগে মিটিয়ে দেব। বলেই তিনি গৃহাভিমুখে পাড়ি দিলেন। সনাতন বিরক্ত মুখে বসে রইল, কোনো উত্তর দিল না। কারণ ছোট মিয়ার কাছে তার অর্থপ্রাপ্তির সংবাদটা সর্বৈব মিথ্যা সে খোঁজ নিয়েছে। আহারাদির পর পত্নী সত্যভামা কমলার মেয়ে শ্বশুরবাড়ি যাবে তাই দেখতে গেলেন। পুত্রও অনেকক্ষণ থেকে সুযোগ খুঁজছিল। পিতাকে শোবার ঘরে প্রবেশ করতে দেখেই বাড়ি থেকে অন্তর্হিত হল। পুত্রের অন্তর্ধানে অন্যদিন পিতা রুদ্রমূর্তি ধারণ করতেন, কিন্তু আজ তিনি দেখেও দেখলেন না, বরং মনে মনে একটু খুশি হয়েই ঘরের দরজা বন্ধ করলেন এবং সন্তর্পণে খামখানিকে আস্ত রেখে চিঠিখানি খুললেন। মোটা লাল মোলায়েম কাগজে লেখা চিঠি। টুপ করে একটি গোলাপ ফুলের পাপড়ি পত্রাভ্যন্তর থেকে নিচে পড়ে গেল। বাণুজ্যে মশাই সেটিকে সযত্নে তুলে পত্রখানি পড়তে লাগলেন। প্রিয়তম, তুমি চলে গেছো, কিন্তু আমার প্রাণটা যে কেড়ে নিয়ে গেছো। এই 4-5 দিন যে কিভাবেই কেটেছে। মিলন আমাদের হবেই হবে। আমরা যে মিলিত হবার জন্যই জন্মেছি, কোনো বাধা মানব না। তোমাকে না পেলে যে কি হবে তা ভগবানই জানেন। কাল কথায় কথায় মার মতটাও জেনে নিয়েছি। প্রথমটায় অবশ্য একটু আপত্তি উঠেছিল, কিন্তু শেষটায় সম্মত হয়েছেন। সুতরাং সব দিক থেকে একরকম নিশ্চিন্ত আগামী শুভ অগ্রহায়ণে। ওহ, দিন আর কাটে না। ভালো কথা, পরশু আমরা কলকাতায় এসেছি। একবার এখানে আসতে পারবে না? কত কথাই যে মনে রয়েছে তোমায় বলবো বলে। চিঠির উত্তর কবে পাবো? খুব শিগগির চাই কিন্তু। লক্ষ্মীটি, দিদি যেন এখন থেকেই কিছু জানতে না পারে, তাহলে লজ্জার আর সীমা থাকবে না। আজকের মতো বিদায় বন্ধু, বিদায়। ইতি তোমারই বিভা। পত্রখানি পাঠ করে বাণুজ্যে মশাই মনে করলেন যে একবার খুব স্ফূর্তির সঙ্গে নেচে নেন, অথবা মন প্রাণ খুলে একবার হেসে নেন। পত্রখানিকে অতি সাবধানে লুকিয়ে রেখে তিনি শুয়ে পড়লেন। কিন্তু ঘুম কি ছাই আসে? চোখ বুঝলেই সেই ঢলঢলে মুখখানি, ঠলঠলে চোখ দুটি। আহ! কিন্তু অদৃষ্ট, সুখস্বপ্ন ভেঙে দিয়ে বাইরে থেকে পত্নী ডাকলেন, ঘুমিয়েছ নাকি? যেন একটি ফুলের বাগানে একটি দুর্দান্ত গরু ঢুকে পড়ে সব ফুটন্ত ফুলগুলি ছিঁড়ে মারিয়ে একেবারে শ্রীহীন করে দিল। বিরক্তিস্বরে বাণুজ্যে মশাই উত্তর দিলেন, না, কেন? দরজা খোলো তবে, একটা কথা আছে। এখন আবার কি কথা? বাণুজ্যে মশাই মুখখানি হাঁড়ি করে দরজা খুললেন। পত্নী বললেন, তোমায় একবার কলকাতা যেতে হবে। হাঁড়ি করা মুখ থেকেই প্রত্যুত্তর হলো, কলকাতা কেন? এখন আর কোথাও যাওয়া টাওয়া নয়, 2 দিন পরে গেলেই চলবে ক্ষণ।
কিন্তু পরক্ষণেই বিভার কলকাতা গমনের কথা তার মনে পড়ে গেল। তিনি বললেন, নেহাতি দরকার নাকি? পত্নী উত্তর করলেন, কুটুম্বিতে তো রাখতে হবে। ওই যে সেদিন বিভার কথা বলছিলে না, তারই এক বোনপোর অন্নপ্রাশন। কাল নেমন্তন্ন চিঠি এসেছে, তোমায় দেখাতেই ভুলে গেছি। এই দেখো। বলে সত্যভামা চিঠিখানি তার হাতে দিলেন। কলকাতা যাবার প্রসঙ্গে বাড়ুজ্যেমশায়ের অন্তরে তখন উল্লাসের ঢেউ বইছিল। পত্রখানিতে চোখ বুলিয়েই বললেন, তাহলে তো কালই যেতে হয়, কিন্তু বড় মুশকিল নতুন বউ, হাতে এখন টাকা কড়ি কিছু নেই। আচ্ছা, দেখা যাক। বাড়ুজ্যেমশাই নিমন্ত্রণ রক্ষা করতে কলকাতা গেলেন। ওই সঙ্গে বিভার সাথে আরেকবার সাক্ষাৎও হবে, মন্দ কি। রাজীব পোদ্দারের কাছে কয়েকটা টাকা ধার করতে হলো, উপায় নেই। স্বামী কলকাতা গেছেন, পুত্রটিও দুপুরবেলায় বের হয়েছে, এখনও দেখা নেই। বিকেলবেলার কাজকর্ম বিশেষ কিছু নেই। সত্যভামা কাকে একখানি পত্র লিখতে বসেছেন। এমন সময় পুত্ররত্নটি একটি বাঁশিতে ফোঁ দিতে দিতে এসে উপস্থিত হল। সত্যভামা পত্রখানির এক পৃষ্ঠা লিখে পরবর্তী পৃষ্ঠার মাত্র এক লাইন লিখেছেন। পুত্রের দিকে চেয়ে বললেন, বাড়ির কথা এতক্ষণে মনে পড়ল? হরিহর এ প্রশ্নের কোনো উত্তর দেবার প্রয়োজন মনে করল না। সামনে উন্মুক্ত পত্রের লিখিত লাইনটি চোখে পড়তেই পড়ে ফেলল। দেখিস যেন ভাই বেশি বাড়াবাড়ি না হয়। কৌতূহলের সঙ্গে মায়ের মুখের দিকে চেয়ে হরিহর বলল, এ কি মা, কাকে লিখছো এ চিঠি? মাতা ঝাঁঝের সঙ্গে উত্তর দিলেন, কেন? তোমার সে খোঁজ কেন? অপ্রত্যাশিত রুক্ষতার সৃষ্টি দেখে হরিহর থতমত খেয়ে গেল। পরে আঙিনার একপাশে পা দুটি ধুয়ে এসে মায়ের কাছে দাঁড়িয়ে আস্তে আস্তে বলল, মা, তোমার গা ধোয়া হয়ে গেছে? না, কেন? বলে সত্যভামা ঈষৎ হাসলেন, কারণ এ প্রশ্নের উদ্দেশ্য তার সবিশেষ জানা ছিল। না উত্তর শুনেই হরিহর মায়ের কোলের ওপর গিয়ে বসে পড়ল এবং দুটি আঙুল তুলে দেখিয়ে ইঙ্গিতে বোঝালো দুটি পয়সা চাই। সপত্নীপুত্র হলেও সত্যভামা তাকে নিজে মানুষ করে আসছেন বলে তার মাতৃস্নেহ ভাণ্ডার এই মাতৃহীন বালকটির কাছে একেবারেই উন্মুক্ত হয়ে গিয়েছিল। ফলে বালকটি ক্রমে শাসনের সীমা অতিক্রম করে যাচ্ছিল। সত্যভামা দর্শনাভ্যস্ত ইঙ্গিতটির অর্থ বুঝতে পেরে সস্নেহে তাকে একটি চুম্বন করলেন ও পত্রখানির দিকে চেয়ে একবার হাসলেন। পরে তাকে বললেন, ওই দিককার কুলুঙ্গিতে আছে, নিগে যা। পয়সা পেয়ে নতুন মাকে একটু খুশি করবার জন্য বিশেষ কোনো প্রসঙ্গ না পেয়ে হরিহর বলল, আচ্ছা মা, বাবা সেদিন বিভার নাম করছিলেন না? মাতা ধমকে বললেন, বিভা কি রে? তুই তার নাড়ি কেটেছিস না? নাম ধরে ডাকা হচ্ছে, হতভাগা বাঁদর। তোর চেয়ে যে 7 বছরের বড়, মাসিমা হয় না তোর? হরিহর দেখল কথাটা লাগনসই হয়নি। উপরন্তু তার মায়ের মেজাজটাও আজ যেন একটু অদ্ভুত রকমের হয়েছে। ক্ষণে করুণ, ক্ষণে রৌদ্র রস। সে বেগতিক বুঝে পালালো। বিশ্বরূপ বাড়ুজ্যে যখন অন্নপ্রাশনের বাড়িতে গিয়েই বিভার দেখা পেলেন, তখন গৃহ থেকে যাত্রাকালীন যে রমণীটির পূর্ণ কুম্ভ দেখেছিলেন তার কথা ভেবে তাকে অপরিমেয় আশীর্বাদ করতে লাগলেন। দিদির পুত্রের অন্নপ্রাশনে বিবাহ এসেছিল, সুতরাং সম্পূর্ণ না হোক অপেক্ষাকৃত নিভৃতে তাদের উভয়ের সাক্ষাৎ হল। কাজের বাড়িতে লোক সমাগমের মধ্যে বেশি কিছু কথাবার্তা হতে পারে না, সুতরাং 2-4টি কথাতেই বিভা বাড়ুজ্যেমশাইকে একেবারে মুগ্ধ করে দিল। বাড়ুজ্যেমশাই মুখ ব্যাদান করে বিভার কাকলি নিন্দিত কণ্ঠস্বরটি শুনলেন ও তার কথা বলবার ভঙ্গিটি পর্যবেক্ষণ করলেন মাত্র। তাঁর তখন বাক্যস্ফুরণের শক্তি লুপ্ত হয়েছিল। অন্নপ্রাশনের ধুমধাম শেষ হয়ে গেল। আত্মীয় স্বজনগণও একে একে চলে গেলেন, সুতরাং বাড়ুজ্যেমশাইও আর অধিক দিন অপেক্ষা করবার যুক্তিযুক্ত কোনো কারণ খুঁজে পেলেন না। তার মনটিকে যেন চাবুক মারতে মারতে তিনি নিজের পল্লী ভবনের দিকে ছোটালেন। অগ্রহায়ণ মাস পড়তে না পড়তেই বাড়ুজ্যেমশাই প্রত্যহ গ্রাম্য ডাকঘরে হত্যা দিতে লাগলেন, পাছে
তাঁর সেই অতি প্রত্যাশিত অতি গোপনীয় চিঠিখানি অন্য কারো হাতে গিয়ে পড়ে। অবশেষে একদিন সত্য সত্যই তাঁর সেই দীর্ঘ বাঞ্ছিত সৌভাগ্য লিপিখানি এসে পৌঁছল। ডাকঘরের অপেক্ষাকৃত নির্জন বারান্দায় দাঁড়িয়ে পত্রখানি 2 মিনিটেই বাড়ুজ্যেমশাই নিঃশেষ করলেন। তার তদানীন্তন মানসিক অবস্থাটির বর্ণনা করা কিছু শক্ত। তিনি একবার আর চোখে কক্ষমধ্যস্থ পোস্টমাস্টারটিকে চেয়ে দেখলেন। আহা, বেচারি কেবল কলমই পিষছে। এরকম সৌভাগ্যের আস্বাদ স্বপ্নেও কখনো কল্পনা করতে পারেনি। পিয়নটির দিকে চেয়ে ভাবলেন, নির্বোধটি চিঠিখানিতে অপরাপর চিঠিগুলির মতো সিলই মেরেছে, কিন্তু এখানের যে কি বার্তা! একবার তিনি মনে করলেন, যাই হোক, পিয়নটিকে কিছু বকশিস করে দেন, কিন্তু পকেট শূন্য। তাছাড়া তাতে গোলযোগেরও সম্ভাবনা। ভাবতে লাগলেন, এখনই এই সুসংবাদটি একটি ঢেঁড়া পিটিয়ে গ্রামময় রাষ্ট্র করে দেন। অন্তরের উচ্ছ্বাসটি তার ফেটে বের হবার উপক্রম করছিল। বাড়ুজ্যেমশাইয়ের অদৃষ্ট খুলতে আরম্ভ করেছিল, কারণ তখন তার স্ত্রীও গৃহে ছিলেন না। কোনো এক নিকট আত্মীয়ার বিবাহ উপলক্ষে পিত্রালয়ে গিয়েছিলেন। হরিহরও মায়ের সঙ্গে গিয়েছিল। বিভার পত্রের নির্দেশ মতো বাড়ুজ্যেমশাই 2 দিন পূর্বেই কলকাতায় রওনা হলেন এবং বিভার এক জ্ঞাতি ভাইয়ের বাসায় উঠলেন। বিভার পত্রে লিখিত ছিল যে বাড়ুজ্যেমশাইয়ের পক্ষ থেকে কোনো প্রকার আয়োজন বা আড়ম্বরের প্রয়োজন নেই। শুধু বিবাহরাত্রিতে তিনি একাই বিভাদের বাড়িতে উপস্থিত হবেন। পরে সেখানে যথাবিধি সমস্তই করা হবে। এ প্রস্তাবে বাড়ুজ্যেমশাই ইতস্তত করেননি। কারণ নিয়মাচরণ করতে গেলে অর্থ ব্যয় হবে, লোক জানাজানিও হবে। যেটি প্রধান কাজ সেইটিই যখন বিভাদের ব্যয় হয়ে যাবে, তখন আর চিন্তা কি। মাত্র 2 দিন এসেছেন, কিন্তু এর মধ্যেই বিভার জ্ঞাতি ভাইয়ের সঙ্গে বাড়ুজ্যেমশাইয়ের যথেষ্ট হৃদ্যতা হয়ে গিয়েছে। বিবাহের দিন সন্ধ্যার কিছু পরেই একখানি মোটর এসে দরজার সামনে দাঁড়াতেই বাড়ুজ্যেমশাই তাড়াতাড়ি পাশের ঘরে গিয়ে বিভার ভ্রাতাকে বললেন, চারুকৃষ্ণবাবু, দেখুন তো, একখানা মোটর এসে দাঁড়ালো, বোধহয় ও বাড়ি থেকেই। চারুকৃষ্ণবাবু ওপর থেকেই একবার দেখে নিয়ে বললেন, হ্যাঁ, ওই তো বিভাদের বাড়ি থেকেই এসেছে। আপনিও তো তৈরি, উঠে পড়ুন। আমার একটু দেরি হবে, তার জন্য আপনি অপেক্ষা করতে যাবেন কেন? বাড়ুজ্যেমশাইয়ের বিলম্ব মোটেই সহ্য হচ্ছিল না। কিছু পূর্ব থেকেই তিনি বারান্দায় দাঁড়িয়ে ছটপট করছিলেন। সম্ভব হলে এক লাফ দিয়ে বোধহয় ওপর থেকেই মোটরে লাফিয়ে পড়তেন। চারুকৃষ্ণবাবুর কাছে অধিক বাক্যব্যয় না করে তিনি মোটরে গিয়ে উঠলেন। বাড়ুজ্যেমশাইকে নিয়ে মোটর ছুটতে লাগল। বাড়ুজ্যেমশাই তখন স্বর্গরাজ্যে কি কোথায় অবস্থান করছিলেন তার স্থিরতা ছিল না। গাড়ির মধ্যে বসে বসে তিনি কত কি ভাঙছিলেন গড়ছিলেন তারই ইয়ত্তা নেই। বিভাকে বিবাহ করে গৃহে গিয়ে প্রথমে একটু বেগ পেতে হবে সন্দেহ নেই, কিন্তু সত্যভামা তো তত রুক্ষ প্রকৃতির রমণী নয়, সুতরাং বনিবনা তো অবশ্যই হবে। তাছাড়া তখন মিলেমিশে না থাকলে তার অন্য উপায় বা কী? তারপর দিনগুলি কীভাবেই না কাটবে। বিভাদের বাসা ভবানীপুরে এবং বাড়ুজ্যেমশাই এই 2 দিন পটলডাঙ্গায় চারুকৃষ্ণবাবুর বাসায় ছিলেন। মোটরখানি লোয়ার সার্কুলার রোডে পড়েই একটি শব্দ করে হঠাৎ থেমে গেল। চালক বলল, মোটর বিগড়েছে, সুতরাং অপেক্ষা করা ছাড়া গত্যন্তর নেই। বাড়ুজ্যেমশাই সেই স্থানে নেমে অধীরভাবে পায়চারি করতে লাগলেন। চালক গাড়ি ঠিক করতে লাগল। রাত্রিও ক্রমশ অধিক হচ্ছে, লগ্ন সন্নিকট। বাড়ুজ্যেমশাইয়ের সহিষ্ণুতা আর অটল রইল না। চালককে বললেন, আর কত দেরি হে, ওদিকে লগ্নও যে কাছাকাছি। চালক উত্তর করল, হ্যাঁ, কী করবো বলুন, প্রাণপণ চেষ্টা করছি, দেখতেই তো পাচ্ছেন। বলে সে পুনরায় নিজের কাজে মনোনিবেশ করল। বাড়ুজ্যেমশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে চালক ও মোটর উভয়েরই মুণ্ডপাত করতে লাগলেন। অবশেষে একেবারে অধীর হয়ে তিনি বললেন, তবে না হয় এক কাজ করা যাক, একখান ট্যাক্সি করে চলে যাওয়া যাক, চলো। চালক বলল, হ্যাঁ, সে কি করে হয় বলুন, আপনি তো বাসা চেনেন না, আর আমিও এই গাড়ি ফেলে রেখে আপনার সঙ্গে যেতে পারি না। নেহাত এই লগ্নটি কেটে যায়, আর একটা লগ্ন তো রয়েছে। শেষোক্ত কথাটিতে
বাড়ুজ্যে মশাই তার ব্যাকুল নিরাশার মধ্যে একটু অবলম্বন পেলেন। পরিশেষে গাড়ি যখন চলবার মতো হলো তখন রাত্রি 12টা। ড্রাইভার পূর্ণ বেগে মোটর চালিয়ে অতি অল্প সময়ের মধ্যেই ভবানীপুরের বাসায় এসে হাজির হলো। বাড়ুজ্যে মশাই গাড়ি থেকে নেমে কম্পিত বক্ষে বাড়িতে প্রবেশ করলেন। বাড়ির মধ্যে তখন লোকের ভিড়, ভেতরে উলুধ্বনীয় শঙ্খনিনাদ চলছে। ধীরে ধীরে অতি সংকোচের সঙ্গে তিনি অন্তঃপুরে প্রবেশ করলেন। সামনেই চারুকৃষ্ণবাবু। তিনি বাড়ুজ্যে মশাইকে দেখেই বললেন, এই যে এতক্ষণ ছিলেন কোথায়? চলুন চলুন, সামনে আর একটা লগ্ন আছে, ওপরে বসবেন এখন। কথা কটি শুনে বাড়ুজ্যে মশাই যেমন খুশি হলেন, অতর্কিতভাবে একটি জমিদারি হস্তগত হলেও বোধহয় ওইরূপ হতেন না। তিনি মোটর দুর্ঘটনার কথা আদ্যপান্ত বিবৃত করতে করতে শ্যালকের অনুগমন করলেন। সুসজ্জিত একখানি কক্ষে তাকে একাকী বসিয়ে রেখে চারুকৃষ্ণবাবু কি কাজে বাইরে এলেন। কিছুক্ষণ পরেই একটি বালিকা একখানি পাত্রে কিছু খাবার নিয়ে সেখানে উপস্থিত হলো এবং বাড়ুজ্যে মশাইকে খাবার ইঙ্গিত করল। বাড়ুজ্যে মশাই মনে করলেন বালিকা আর কারো কাছে নিয়ে যেতে গিয়ে খাবারটি ভুল করে তার কাছে নিয়ে এসেছে। তিনি ঈষৎ হেসে বললেন, হ্যাঁ খুকি, আমাকে তো খেতে নেই, আর কারুকে দিতে হবে বোধহয়, নিয়ে যাও। আর কারুকে নয়, তোমাকেই দিতে এনেছে, খাও। বলে যে স্ত্রীলোকটি ঘরে প্রবেশ করলেন তাকে দেখে বাড়ুজ্যে মশাইয়ের চোখ দুটি ঠিকরে বের হবার মতো হলো। তিনি অতি কষ্টে বললেন, তুমি নতুন বউ, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানেই। কেন আসতে নেই? বোনের বিয়ে, তাছাড়া আমার স্বামীর বিয়ে, আমার এখানে আসতে নেই? বুড়ো হয়েছ, এখনো বিয়ে করার শখ গেল না। একটাকে তো পার করেছো, এখন আমাকে পার না করেই। সীতাদেবী বসুন্ধরার কন্যা বলে তার গর্ভে স্থান পেয়েছিলেন, কিন্তু বাড়ুজ্যে মশাই কোথায় লুকোন? ওদিকে শাঁখগুলিও ঘন ঘন বাজছিল এবং পাশের ঘরখানি হাসির চোটে ফেটে পড়বার উপক্রম হল। অতি ধীরে ধীরে নত মস্তকটি তুলে বাড়ুজ্যে মশাই চারিদিকে চাইলেন। ঘরে তার স্ত্রী ব্যতীত আর কেউ নেই। তার আর কোনো কথা বলবার জো ছিল না। পত্নী স্বর নামিয়ে মৃদু হাস্যের সঙ্গে বললেন, নাও, ওগুলো এখন খাও, খেলে তো কিছু দোষ হবে না। তার হাসি ও কথাগুলো যেন বাড়ুজ্যে মশাইয়ের কাছে বিষের মতো মনে হলো। তিনি কিছুই উত্তর দিলেন না, খাদ্য স্পর্শ করলেন না। নীরবে করুণ দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে একবার চাইলেন মাত্র। ইত্যবসরে পট্টবস্ত্র পরিহিত একটি নবদম্পতি এসে বাড়ুজ্যে মশাইকে প্রণাম করল। বিভা তার আরো কাছে সরে এসে চাপা গলায় বলল, বাড়ুজ্যে মশাই, আজকের দিনে যেন আমার ওপর রাগটাগ কিছু রাখবেন না, আমাদের আজ আশীর্বাদ করুন। বাড়ুজ্যে মশাই হাত তুলে আশীর্বাদ করলেন কি মনে মনে কাঁদলেন তিনি সম্যক জানেন।